নমস্কার, বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিদিনকার মতন আজকেও আমি আমার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার আবেদন, আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওগুলো ভালো লাগলে পরে লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। আমরা এই গত 12 এবং 13 তারিখ কলকাতার বুকে দুটো মিছিল দেখলাম। অবশ্যই মিছিল দুটো ছিল যুদ্ধের বিরুদ্ধে, শান্তির পক্ষে এবং অনেক দাবি এর মধ্যে ছিল। তার মধ্যে 12 তারিখের যে মিছিল এবং 13 তারিখের মিছিল দুটোকে একসঙ্গে গুলিয়ে ফেলা ঠিক না। 12 তারিখে মূলত অতি বাম অর্থাৎ ওই নকশালপন্থী যারা, তারা একত্রিত হয়ে এই মিছিলটা সংগঠিত করার চেষ্টা করেছিল। তাদের বক্তব্য পরিষ্কার ছিল, যুদ্ধ নয় শান্তি চাই। জল টল ইত্যাদি যে বন্ধ করা হয়েছে পাকিস্তানের, সেগুলো করা যাবে না, সেগুলো করা উচিত না। পাকিস্তানে সাধারণ মানুষ মারা যাচ্ছে, তার বিরুদ্ধে। আর 13 তারিখে সামগ্রিকভাবে মিছিলটা যেটা ছিল সেটা হচ্ছে তথাকথিত যে বাম দলগুলো আমরা দেখে আসি, অর্থাৎ ওই এসইউসিআই, সিপিআইএম, সিপিআইএমএল অবশ্যই ছিল সেখানে, ইত্যাদি এবং ইত্যাদি সমস্ত দলের একটা ঘোট। হ্যাঁ, আমি ইচ্ছা করেই ঘোট বললাম, কারণ এই দলগুলোর নীতিগত অবস্থান কখন কোন দিকে থাকে আপনি টের পাবেন। সুবিধা মতন এরা নিজেদের অবস্থান পাল্টায়। কিন্তু প্রশ্ন হলো, এই রকম পরিস্থিতিতে যখন দুটো দেশ ভারত এবং পাকিস্তান যুদ্ধের একদম মুখে দাঁড়িয়ে আছে, সীমানায় দাঁড়িয়ে আছে, যদিও সবাই এটাকে বলছেন যুদ্ধ করে, কিন্তু আমি কখনোই মনে করি না এটা যুদ্ধ ছিল। এটা কিছু ঘটনা এবং সেই ঘটনার প্রত্যুত্তরে প্রতিঘাত এই হয়েছে মাত্র। কখনোই এই দুটো দেশ ঘোষণা করেনি যুদ্ধ বলে, তাহলে পরিস্থিতিটা অন্যরকম হতো। কিন্তু সারা ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল, এমনকি মিম, তারা যখন সোচ্চারে দেশবাসীর সঙ্গে সেনাবাহিনীর পাশে দাঁড়ালো, সরকারের পাশে দাঁড়ালো এবং পাকিস্তানের নিন্দা করছে, সেই অবস্থানে দাঁড়িয়েও আমাদের রাজ্যের এই বামপন্থীদের হঠাৎ করে যুদ্ধ নয় শান্তি চাই, শান্তি মিছিল করার প্রয়োজন কি পড়ল? আচ্ছা, ভারতবর্ষের অন্যান্য প্রান্তে এই বামপন্থীরা যেখানে ক্ষমতায় রয়েছে, একমাত্র রাজ্য কেরল, সেখানে কি তারা মিছিল মিটিং করেছে শান্তি চাই বলে? করেনি তো। আসলে কোনো রকমে ভেসে থাকার চেষ্টা সংবাদ মাধ্যমে মানুষের কাছে, সেটা যতই অপ্রাসঙ্গিক হোক, মানুষ যতই সেটা অপছন্দ করুক, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে ভেসে থাকার চেষ্টা, আর কিছুই না। আর অবশ্যই একটা ব্যথা আছে, পাকিস্তান মুসলিম কান্ট্রি, সিপিআইএমের নেতাদের তো প্রাণ কাঁদবেই। কারণ এটা নিশ্চিতভাবেই বলা যায়, তারা নিজেদেরকে যতই সেকুলার বলুক, সেকুলারের জামা পরে মুখে বড় বড় বুলি আওড়া, তারা আদৌ সেকুলার নয়। যদি তারা সেকুলার হতেনি, তাহলে পরে তারা একটি পক্ষকে সাম্প্রদায়িক বলে কখনোই চিহ্নিত করতেন না। কোনো সময় দেখেছেন সিপিএমের কোনো লিডারের মুখ থেকে মৌলবাদী সাম্প্রদায়িকতার কথা শুনতে পেয়েছেন? এই যে অতি সম্প্রতি গোটা মুর্শিদাবাদ জুড়ে যে তাণ্ডব হলো, এটা কি দাঙ্গা? না, দাঙ্গা নয়। পরিষ্কারভাবে মৌলবাদী সাম্প্রদায়িকতার ফসল, যার ফলে দুজন হিন্দু মানুষের প্রাণ নষ্ট হলো, প্রাণহানি হলো, শয়ে শয়ে পরিবার অঞ্চলের থেকে ঘরছাড়া হলেন। বামপন্থীরা গেছিলেন, তাদের পরিবারের সঙ্গে দেখা করেছেন। ওই মৃত হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, তারা নাকি বামপন্থী কর্মী সমর্থক ছিলেন। তারা গেছেন, গিয়ে দেখেছেন, কথাবার্তা বলেছেন, কিন্তু কোনো সময় এটা বলতে পারেননি যে মৌলবাদী শক্তির দ্বারা তারা আক্রান্ত হয়েছেন এবং তাদের প্রাণ দিতে হয়েছে। কোথাও একটা ভয় কাজ করে যে মৌলবাদী বললে, শব্দটা উচ্চারণ করলে, তাহলে পরে ভোটের রাজনীতিতে তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। তারা এমনিই অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। পশ্চিমবঙ্গে শূন্য, সারা দেশে আস্তে আস্তে নামতে নামতে প্রায় শূন্যের কাছাকাছি চলে গেছেন। আগামী দিনে আপনারা যা নীতি নিয়ে চলছেন, তাতে শূন্যতেই পৌঁছবেন, ওখানেই আপনাদের অবস্থান। দেখুন, ইতিহাস বলে বামপন্থীরা রাষ্ট্রীয় ভাবনা চিন্তা কোনো সময় করেনি, জাতীয়তাবোধে তারা কোনো সময় উদ্বুদ্ধ হয়নি। বিভিন্ন সময় থেকেই যদি দেখেন, তাহলে বিভিন্ন সময় সরকারের বিভিন্ন নীতির, বিভিন্ন সিদ্ধান্তের তারা বিরোধিতা করেছেন, পরবর্তী ক্ষেত্রে আবার গিয়ে বিরোধিতা ভুল হয়েছে বলে স্বীকারও করেছেন। এরকম উদাহরণ ভুরি ভুরি আছে। তারা তো কোনো সময় দায়িত্ব নিতে চায় না দেশের, ভয় পায়। তাদের চিন্তা যে
আমরা সরকারের সমালোচনা করব, কিন্তু দায়িত্ব নেব না। দায়িত্ব নিলে পরে যদি আমরা ওই কাজটা না করতে পারি, তাহলে পরে মানুষের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট হবে। আচ্ছা, এই যে শান্তি মিছিল, কি দরকার ছিল শান্তি মিছিল করার? আমাদের রাজ্যের যে প্রথাগত রাজনৈতিক দলগুলো সরকারের সমালোচনা ইত্যাদি আছে। এই পেহেলগাঁওয়ের ঘটনা যে ঘটেছে তাতে ইন্টেলিজেন্স ফেলিওর অবশ্যই বক্তব্য আছে, সরকার স্বীকারও করেছেন। কিন্তু তাই বলে যখন একটা সংঘর্ষ চলছে, সেই সংঘর্ষ চলার মধ্যেই এই যুদ্ধ চলছে, যুদ্ধবিরোধী আন্দোলন ইত্যাদি করা, মিছিল মিটিং করার প্রয়োজন কি পড়ল? কোনো দল তো আসলো না ওই বাম সংগঠনগুলো ছাড়া। আসলে তারা এটা ভালো মতন জানেন তারা এখন জনগণের থেকে বিচ্ছিন্ন। যখন দেখছেন সারা দেশের জনগণ এই পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ মদত দেওয়ার পেছনে যে হাত, সেই হাত যখন ভাঙার জন্য ভারত উদ্ধত হয়েছে, সেই সরকারের পেছনে, সেনাবাহিনীর পেছনে দাঁড়াচ্ছেন, তাদের সাধুবাদ দিচ্ছেন, তখন বামপন্থীরা সরকারের এবং সেনাবাহিনীর মনোবল ভাঙার জন্য এই কাজ করতে লেগে পড়লেন। এক কথায় দেখতে গেলে তো তারা দেশদ্রোহিতার সামিল। আচ্ছা, এই যে জল চুক্তি বাতিল করা হয়েছে, স্থগিত হয়েছে, বাতিল নয় স্থগিত হয়েছে, তাতে আপনাদের এত ব্যথা কেন? জলটা তো ভারতবর্ষে থাকলে ভারতেরই চাষবাস কৃষিকার্যের কাজে বেশি সহায়ক হবে, তাহলে আপনাদের এত গলা ফাটিয়ে বলার কি দরকার? সাধারণ মানুষ মারা যাচ্ছে বলছেন এই যুদ্ধ পরিস্থিতি হওয়ার ফলে। দেখুন, পরিষ্কার কথা, ভারতবর্ষ যুদ্ধ করতে চায়নি, যায়নি, এবং কোনো মানুষকে, সাধারণ মানুষকে মারার জন্য টার্গেটও করেনি। বসতি এরিয়ায় কোনো সময় ভারতবর্ষ টার্গেট করেনি। ভারতবর্ষ যেটা টার্গেট করেছিল জঙ্গি ঘাঁটি। পরবর্তী সময়ে পাকিস্তানের আর্মি সেই জঙ্গি ঘাঁটি ধ্বংস হওয়ার পরে জঙ্গিদের চাপের কাছে যখন ভারতবর্ষের সাধারণ মানুষের স্ট্যাবলিশমেন্ট, মিলিটারি স্ট্যাবলিশমেন্টে আঘাত হানার চেষ্টা করে, তখন কিন্তু ভারতবর্ষ ঝাঁপিয়ে পড়ে, ভারতবর্ষের মহান সৈনিকরা, সেনারা ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানের যে সমস্ত এয়ারবেস আছে সেগুলোকে ধ্বংস করে দেয়। এই ঘটনা আমরা সকলেই জানি। কিন্তু এখানে সাধারণ মানুষকে টার্গেট করে মারা ভারতবর্ষ তো করেনি। উল্টে এই 8 তারিখ 9 তারিখে এলওসি থেকে যখন পুঞ্চ ওই সমস্ত জায়গায় পাকিস্তানি আর্মিরা গুলিবর্ষণ, গোলাবর্ষণ করতে শুরু করলো এবং বেশ কিছু সাধারণ মানুষ, নিরীহ মানুষ প্রাণ হারালেন, তখন আপনারা তো কোনো উচ্চবাচ্য করলেন না, তখন তো আপনাদের কথা কোনো শোনা যায়নি। আসলে আপনারা কখনোই মৌলবাদী, কখনোই সন্ত্রাসবাদী, এদের সঙ্গে যে মৌলবাদ যুক্ত, এটা আপনারা মানতে চান না। আপনারা জানেন, আপনারা মনে করেন এই মুসলমান সমাজকে তোষণ করলেই আপনারা বোধহয় আবার ক্ষমতায় চলে আসবেন। আসলে এই শাসকের মানসিকতা আপনাদের মধ্যে এখনও রয়েছে। যতদিন পর্যন্ত না এই মানসিকতা থেকে আপনারা বেরিয়ে এসে রাস্তায় জনগণের দৈনন্দিন যে সমস্যা, সেই সমস্যাগুলোকে নিয়ে আন্দোলনে নামতে পারবেন, লাগাতার আন্দোলন করবেন, ততদিন পর্যন্ত আপনাদের অবস্থার কোনো রকম সুরাহা হবে না। আর এটা আরও হবে না কারণ পরিষ্কারভাবে যোগ্য নেতৃত্বের অভাব। যোগ্য নেতৃত্ব না থাকার ফলে আজকে বামেদের এই অবস্থা। এই যখন 7 তারিখে কেন্দ্রীয় সরকারের থেকে একটা নোটিফিকেশান বেরোলো, সারা দেশ জুড়ে 259টা জেলায় মক ড্রিল করা হবে, তখন এই বামেদের থেকেই বড় বড় নেতারা, সব উঠতি নেতা, তারা আবার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম ট্রোলিং করেছেন। করোনার সময়কার সেই থালা বাজানোর থেকে শুরু করে তারা বলতে শুরু করলেন, আরে যুদ্ধ হচ্ছে, যুদ্ধের সময় কোথায় সরকার পাকিস্তানের লোকেদের ঘরে ঢুকিয়ে দেবে, না নিজের দেশের লোকেদেরই ঘরে ঢুকিয়ে দিতে বলছে। আপনাদের চরিত্রটা হচ্ছে গাছেরও খাবো, তলারও কুড়োবো। অর্থাৎ সরকার কোনো সদর্থক ভূমিকা, দেশবাসীকে কোনো কিছু শেখানোর জন্য অগ্রসর হলে সেটার যেমন বিরোধিতা করব, আবার সরকার যদি সেটা নাও করে তারও বিরোধিতা করব, তারও সমালোচনা করব। আজকে চিন্তা করুন, যদি যুদ্ধটা হতো ফুল স্কেলে এবং সরকার যদি এই মক ড্রিলের যে প্রথা, যে অনুশীলন, সেটা যদি না করাতো, তাহলে আপনারাই বলতেন সরকার যুদ্ধে চলে গেল কিন্তু দেশের মানুষকে এটা শেখালো না কি করে যুদ্ধ চলাকালীন অবস্থায় আত্মরক্ষা করতে হয়। আপনারাই বলতেন। আসলে আপনারা সুবিধাবাদীর দল, যখন যেখানে সুবিধা সেখানে যাবেন। দেখতে পারবেন আপনারা যেমন যুদ্ধ নয় শান্তি মিছিল করেছেন, আপনাদের সব থেকে যারা আপনারা বিরোধ করেন যে দলের, সেই বিজেপি আগামী 16 তারিখে মিছিল করবে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত। এই ভারতবর্ষের সেনা, তাদের যে বিক্রম,
তাদের যে এই লড়াই, সেই লড়াইকে সম্মান জানিয়ে তাদের ধন্যবাদ দিয়ে মিছিল করবেন। আর আপনাদের যারা তথাকথিত শত্রু, যাদের দুর্নীতি বা অন্যান্য বিষয় নিয়ে লাগাতার আন্দোলন সংগ্রাম করতে আপনাদের বুকে বাঁধে ওই 2-4টে লোক দেখানো মিছিল মিটিং করা ছাড়া, সেই তৃণমূল তারা 17 এবং 18 তারিখে কর্মসূচি নিয়েছে প্রতিটি ব্লকে ব্লকে, জেলায় জেলায় ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বর্ণাঢ্য মিছিল মিটিং করার, এবং একই সঙ্গে কলকাতার বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচি সংগঠিত হবে। দেখুন, আপনারা জনগণের থেকে বিচ্ছিন্ন, এটা পরিষ্কার, কিন্তু আপনাদের এই কর্মসূচিগুলো, আপনাদের এই কর্মসূচি নেওয়ার মাধ্যমে খুব দ্রুত কিন্তু আপনারা জনগণের থেকে হারিয়ে যাবেন। নেতৃত্ব যদি শিক্ষিত না হয়, শুধু এই মার্ক্সবাদ লেনিনবাদ পড়েই যদি সমাজটাকে চালাতে বা তার মূল্যায়ন করতে যান, তাহলে কিন্তু আজকের দিনে বিপদ। এটা কিন্তু 1920 সাল না, এটা 2025 সাল। পৃথিবী প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে গেছে। আপনারা যদি এখন নিজেদেরকে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না করে তৈরি করতে পারেন, তাহলে আপনাদের কঙ্কালসার চেহারা যেটা আছে সেটা ধূলিসাৎ হতে বেশি টাইম লাগবে না। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।